আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো আজকে আমাদের এই সেশনটি মূলত নটরডেম কলেজে যারা ভর্তি হতে চাও কিংবা নটরডেম কলেজ নিয়ে তোমাদের বিভিন্ন প্রশ্ন থাকে, সেই প্রশ্ন এবং যে নটরডেম অ্যাডমিশন প্রিপারেশনের যাবতীয় বিষয় নিয়ে আমরা আজকে আমাদের গেস্টের সাথে কথা বলবো। এবং আমাদের এই ভিডিওতে মূলত আসলে দুইটা সেকশনে আমরা পুরো সেশনটা করব। প্রথম সেকশনে মূলত আমাদের নটরডেম এডমিশন প্রিপারেশন নিয়ে যাবতীয় গাইডলাইন, যাবতীয় যত প্রশ্ন সবকিছুর উত্তর থাকবে। এবং দ্বিতীয় সেশনে আসলে আমরা নটরডেম কলেজে আসলে পড়াশোনা বা আদার্স যত কিছু আছে, মানে মূলত কলেজ লাইফটা নিয়ে কেমন হবে সবকিছু নিয়ে আমরা আমাদের গেস্টের থেকে জানবো। তো প্রথমেই আমি আমাদের গেস্টকে ওয়েলকাম করতে চাই। তো হিমেল, তুমি তোমার পরিচয়টা দাও একটু। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রওনক হোসেন হিমেল। আমি বর্তমানে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আমি নটরডেম কলেজে 2023 সালে 23 ব্যাচ ছিলাম। সো এইটুকুই আর কি। আচ্ছা, ঠিক আছে। আর তোমার নটরডেম ব্যাচটা কত? আমার এইচএসসি 23। তো নটরডেমে আমি 2022 সালে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আসলে আমি তোমার কাছে যেতে চাই যে আসলে নটরডেম এডমিশন যেই আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে বা পরীক্ষাগুলা কোন কোন সাবজেক্টের উপর হয় যাবতীয় কিছু। আচ্ছা, সো নটরডেমে বেসিক্যালি সায়েন্স, কমার্স, আর্টস তিনটা গ্রুপেরই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো সায়েন্সের রিকোয়ারমেন্ট যে জিপিএ 5 থাকলে মোটামুটি মানে পরীক্ষা দেওয়া যায়। হুম। বাট টু বি ভেরি স্পেসিফিক, যেটা হয় সেটা যে প্রত্যেক বছরই ভর্তি পরীক্ষার মোটামুটি এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ অথবা 2 সপ্তাহ আগে একটা সার্কুলার পাবলিশ করা হয়। সেই সার্কুলারটা এসএসসি রেজাল্টের কয়েকদিন, 2-3 দিনের মধ্যেই পাবলিশ করে ফেলে। তো এই সার্কুলারে ক্লিয়ারলি লেখা থাকে যে আবেদন যোগ্যতাটা কত হবে এবং কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষাগুলো হবে সেটা বলা থাকে। সো সায়েন্সের ইন জেনারেল জিপিএ 5 থাকলেই পরীক্ষা দেওয়া যায় যদি প্রিভিয়াস সার্কুলার অনুযায়ী বলি। এবং একই সাথে বাংলার কোশ্চেন থাকতে পারে, ইংলিশের কোশ্চেন থাকতে পারে, হায়ার ম্যাথের কোশ্চেন থাকে, ফিজিক্সের, কেমিস্ট্রি, বায়োলজি, অনেক সময় আইসিটির কোশ্চেনও থাকে, অথবা জিকে থাকতে পারে। বাট ইন দ্যাট কেস যদি জিকে থাকে সেটা সার্কুলারে বলা থাকে। তো নরমালি যেটা হয় যে জেনারেল ম্যাথের কথাটা সার্কুলারে বলা থাকে না। বাট অনেক সময় দেখা যায় যে 2-3টা কোশ্চেন জেনারেল ম্যাথ থেকে দিলেও দিতে পারে, যদিও কিনা সার্কুলারে বলা নেই। তো আমার সময় করছিল যে জেনারেল ম্যাথ বলা ছিল না, বাট কোশ্চেন আসছিল। ওকে। সেটা বেসিক্যালি সায়েন্সের গুলো। আচ্ছা। আর হ্যাঁ। আর্টস আর কমার্সের ক্ষেত্রে যে জিপিএ 5 সব সময় বলা থাকে না। নরমালি 4.5 এর উপরেই থাকলে পরীক্ষা দেওয়া যায়। ওদেরও বাংলা, ইংলিশ এই ধরনের সাবজেক্ট গুলো হয়। এক্স্যাক্টলি বলতে পারবো না, সেটা ভর্তি সার্কুলার দেখলেই সবাই অটোমেটিক্যালি জেনে যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো একজন এসএসসি মানে ক্যান্ডিডেট যে পরীক্ষা মাত্র সদ্য পরীক্ষা দিছে হয়তো, সে আসলে মানে নটরডেমের জন্য ভর্তি প্রিপারেশনটাকে একদম মানে শুরু থেকেই একদম শুরু করতে হবে, নাকি ধরো যে রেজাল্টের পরও শুরু করলে কোনো সমস্যা নেই? ওভারঅল মানে এডমিশন প্রিপারেশনটা আসলে কিরকম হবে? আচ্ছা, এটা ডিপেন্ড করে ওকে। বলতে দুই ধরনের স্টুডেন্ট আছে, যাদের এসএসসির বেসিক্স খুবই ভালো, যারা এসএসসি তে মানে অনেক ভালো একটা রেজাল্ট করবে, মানে হুম। এটা খুবই স্বাভাবিক, এক্সপেক্টেড, অনেক ভালো মতো পারে। তো তাদের ক্ষেত্রে প্রিপারেশনটা যেটা দেখা যায় যে সেটা যে পরে গেলে প্রিপারেশন নিলেও হয়, হুম। যদি কিনা বেসিক গুলা মাথার মধ্যে থাকে। হুম। কেউ যদি এমন হয় যে তার বেসিক অতটা ভালো না, অতটা স্ট্রং না, এসএসসি তে ফাঁকিবাজি করছে, হুম। বা যে অনেকগুলা কিছু কিছু চ্যাপ্টার আছে পড়েনি, হুম। স্কিপ করছে। তো তাদের ক্ষেত্রে যে ওই বেসিক্স গুলা বা ওই চ্যাপ্টার গুলো আগে থেকে ক্লিয়ার করে নেওয়া ভালো। তো লাস্টের দিকে মানে যদি এসএসসি রেজাল্টের পরে নর্মাল পরীক্ষাটা মোটামুটি 2 সপ্তাহের মধ্যে হয়ে যায়, 2 সপ্তাহ 15 দিনের মাঝখানে হয়ে যায়। তো এত কম সময় তো আর নিজের বেসিক্স ক্লিয়ার করা পসিবল না। তো তাদের ক্ষেত্রে যদি একেবারেই পড়তে চায় তাহলে আগে থেকে প্রিপারেশনটা নেওয়া ভালো। বাট যারা বেসিক্স মানে যারা অনেক ভালো প্রস্তুতি এসএসসি তে নিছে, তাদের ক্ষেত্রে এক সপ্তাহ পড়লেই হয়ে যায়। অনেকে পড়েও না, অনেকে ডিরেক্ট পরীক্ষায় মানে কিছু রিভিশন না দিয়ে পরীক্ষায় বসে আচ্ছা। চান্স পাইছে, এমন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার হিমেল, আমি যদি তোমার কাছে জানতে চাই যে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিয়ে যদি কথা বলি, তুমি একটু ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন গুলো আসলে এই সময় থেকে বা মোটামুটি ওভারঅল কিভাবে নিবে সেটা সম্পর্কে একটু বলো। আচ্ছা,
ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে মানে ফার্স্টলি যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে। সো নর্মালি যেটা হয় যে এক এক বছর কোশ্চেন প্যাটার্ন এক এক রকম। কোনো কোনো বছর দেখা যায় যে সবই এমসিকিউ আসছে, কোনো কোনো বছর দেখা যায় যে 30টার মতো শর্ট কোশ্চেন আসছে, বাকি 2টা হচ্ছে অনুচ্ছেদ অথবা প্যারাগ্রাফ লিখতে দিছে, এরকম হয়েছে। আবার কোনো কোনো বছর দেখা যায় সবই রিটেন কোশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস, মিক্স করে কোশ্চেন গুলো আসছে। তো কোশ্চেন প্যাটার্ন কি হবে এটা হচ্ছে যে কোন একটা স্টুডেন্ট পরীক্ষার হলে মানে বসার আগ পর্যন্ত কেউ হচ্ছে জানে না যে কোশ্চেন প্যাটার্ন কি হবে, বাইরে বলেও দেয় না পরীক্ষার আগে। সো মেইনলি যে জিনিসটা দেখা যায় নর্মালি সেটা হচ্ছে যে ম্যাথ থেকে একটু কোশ্চেন বেশি আসে কম্পারেটিভলি, আর এরপর হচ্ছে যে ফিজিক্স থেকে বেশি কোশ্চেন আসতে পারে। সো সাবজেক্ট ওয়াইজ যদি আমি প্রিপারেশনের কথা বলি সেটা হচ্ছে যে মানে সবগুলা প্রিপারেশনে আসলে এসএসসি তে মেইন বই কেন্দ্রিকই হয়। বাংলার জন্য যদি স্পেসিফিক্যালি বলি, আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে কবিতা গল্প খুব ভালো করে পড়ি, বাট লেখক পরিচিতি হয়তো অত গুরুত্ব দিয়ে পড়ি না। সো ওই পার্টটুকু অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে, প্লাস কবিতা আর হচ্ছে যে গল্পগুলো তো আছেই। এট দ্য সেম টাইম হচ্ছে ব্যাকরণ থেকেও কোশ্চেন আইতে পারে, মানে কোন টপিক থেকে কোন কোশ্চেনটা করবে এটা আসলে টিচার ছাড়া কেউ বলতে পারবে না। তো সবচেয়ে সেফ স্ট্র্যাটেজি হচ্ছে যে সবগুলাকে সমান গুরুত্ব দিয়ে পড়াটা ইন টার্মস অফ বাংলার ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রেও মানে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই সেম কথা, জাস্ট হচ্ছে কিছু কিছু জিনিস আমি একটু মনে করাই দিচ্ছি যেন মানে ওই পার্টিকুলার জায়গাগুলো স্টুডেন্ট একটু কম দেয়। ঠিক আছে। সো ইংলিশের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি আমরা ইগনোর যেটা করি সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে বই। সো ইংলিশ ফর টুডে বই আমরা ইংলিশে ধরেও দেখি না কোনো, আমরা হচ্ছে নরমালি মডেল কোশ্চেন এইসব জিনিসপাতিগুলো পড়ি। বাট থ্রু আউট দ্য ইয়ার দেখা গেছে যে এনডিসি থেকে ইএফটি থেকে কোশ্চেন আসা শুরু হয়েছে, আমার সময় দিচ্ছে, আমার পরের ব্যাচেও দিচ্ছে, তার পরের ব্যাচেও আসছে। সো নর্ডামের ইংলিশ টিচারদের আসলে ইংলিশ ফর টুডে বইয়ের উপর এক ধরনের মানে কি বলে বেশি মনোযোগ বা হচ্ছে বেশি বায়াসনেস আছে। তো ওখান থেকে হচ্ছে কোশ্চেন চাইলে দিতে পারে। এছাড়া হচ্ছে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকবে। সো গ্রামাটিক্যাল, নর্মাল, বেসিক গ্রামার, বা অনেক অনেক সময় হচ্ছে যে দেখা যায় যে সেন্টেন্স মানে বানান শুদ্ধকরণ টাইপ কোশ্চেন গুলা দেয়, বা গ্রামার হচ্ছে মানে একটা সেন্টেন্স লিখছি সেন্টেন্সটা সঠিক কিনা এগুলো চেক করতে পারে। তো গ্রামার থেকে যে কোনো ধরনের কোশ্চেনই আসতে পারে। বাট ইন জেনারেল একটু জোর দিয়ে যেটা দেখা উচিত সেটা হচ্ছে গ্রামারের কিছু এক্সেপশনাল রুলস থাকে। তো এক্সেপশনাল রুলস গুলা হচ্ছে যেন ভালো মতো হচ্ছে দেখা যায়, আর্টিকেল, তারপর হচ্ছে প্রিপোজিশন, এইগুলো আর যতগুলো আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে একটু প্রায়োরিটি দেওয়া উচিত ইংলিশের ক্ষেত্রে। থার্ডলি হচ্ছে যে ম্যাথের কোশ্চেন। সো ম্যাথ হচ্ছে এই ম্যাথের মানে হয় বইয়ের ম্যাথ দিবে, বেশিরভাগ সময় বেশিরভাগ কোশ্চেনই বইয়ের ম্যাথ ডিরেক্টলি দেয়। তো এটা উদাহরণের ম্যাথ, অনুশীলনের ম্যাথ দুইটাই হইতে পারে, অথবা হচ্ছে যে নর্মাল বেসিক ইউজ করে হচ্ছে যে ম্যাথ কোশ্চেন গুলো দিতে পারে। সো ম্যাথের ক্ষেত্রে বইয়ের বেসিক যদি ভালো থাকে এবং বইয়ের যদি অনুশীলনী উদাহরণের সব ম্যাথ পারা থাকে, তো ম্যাথের ক্ষেত্রে দ্যাটস আ সেফ প্রিপারেশন। ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা। ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে হয়তোবা বেসিক অনেক ভালো, থিওরি অনেক ভালো পারি, ম্যাথও ভালো পারি, বোর্ড কোশ্চেন গুলো সলভ করছিলাম, বাট অনেক সময় বইয়ের কিছু উদাহরণের ম্যাথ থাকে। এই বইয়ের উদাহরণের ম্যাথ গুলো অনেক সময় অনেকে স্কিপ করে। ঠিক আছে, হয়তোবা বইয়ের মধ্যে ডিরেক্ট ম্যাথ নেই, বাট বইয়ের ওই ম্যাথের ফিগারটা দেওয়া আছে, ওই ফিগার থেকে হচ্ছে কোশ্চেন করছে। সো কনসেপ্ট কিন্তু বইয়ের মধ্যেই আছে, অথবা বইয়ের মধ্যে জাস্ট ফর্মুলা আছে, বাট ওই ফর্মুলার ম্যাথ কোনো বইয়ের মধ্যে নাই। বাট এমন হইতে পারে ওই ফর্মুলা থেকে ম্যাথ দিছে, মানে এমন ম্যাথ, ছোট ম্যাথ, জাস্ট ফর্মুলাটা লিখে ডেটা বসায় দিলে হয়ে গেছে। বাট যেহেতু হচ্ছে ওই ম্যাথের আগে মানে ওই ইকুয়েশনের আগের কোনো ম্যাথ সে করে নাই বা এসএসসি তে আসতো না, বাট বইয়ে আছে, এজন্য হচ্ছে দেখা যায় পরীক্ষা হলে পারতেছে। তো এটার জন্য হচ্ছে মেইন বইটা বা মেইন বইয়ে যত সূত্র আছে, মেইন বইয়ে যত ফিগার আছে, যত ম্যাথ আছে, সেগুলো তো ভালো মতো পারতে হবে। এছাড়া হচ্ছে এসএসসি জিনিসপাতি তো এমনিই পারে মানুষজন। সো এরপর হচ্ছে যে কেমিস্ট্রির কোশ্চেনের কথা বলি। তো কেমিস্ট্রির কোশ্চেন মোর লাইকলি সবচেয়ে ইজি হয়। কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি তিনটার কোশ্চেন মানে প্রিপারেশনই কাইন্ডা সেম, মানে এই তিনটার কোশ্চেন খুবই ইজি হবে যদি হয়। তো ওগুলো হচ্ছে নরমালি যদি বইটা ভালো মতো মানে ভালো মতো পড়া থাকে তাহলে, বা মানে এসএসসি পড়াগুলো মাথায় থাকে, তাইলে হচ্ছে অ্যান্সার করা যায়। এক্ষেত্রে একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে ইংলিশ আর বাংলার ক্ষেত্রে মানে এমন হয়েছিল যে আমার পরের ব্যাচে যারা অর্থাৎ 24 ব্যাচের যারা ছিল তাদের সময় হচ্ছে বাংলা একটা অনুচ্ছেদ আসছিল আর হচ্ছে ইংলিশে একটা প্যারাগ্রাফ আসছিল। সো রিটেন প্রিপারেশনটা থাকাটাও মানে একটু ভালো। এখন রিটেন প্রিপারেশনের সময় একটা কি পরের বছর যেটা আসছিল সেটা হচ্ছে বাংলায় একটা অনুচ্ছেদ লিখতে দিচ্ছিল, সেটা হচ্ছে যে ডাক বাংলা, এটার উপর অনুচ্ছেদ লিখতে দিচ্ছে। এখন ডাক বাংলা মানে হচ্ছে নরমালি রেসর্ট ইংলিশে যদি আমি বলি, বাট এটার বাংলা অনেকে জানে না। তো সমস্যা যেটা হচ্ছে যে এরকম অনেক উদ্ভট অনুচ্ছেদ দিতে পারে যেগুলা হয়তো বা তুমি আগেও কোনোদিন শুনো নি। সো ওগুলা নিয়ে আসলে তেমন টেনশন করার কিছু নেই। ওগুলা দেখবে যে নন ইমান জেনারেল পরীক্ষায় কেউ মানে পরীক্ষার হলে 1-2 জন ছাড়া কেউই পারবে না। সো ওগুলোর উপর আসলে চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করে না। সো পারলে পারলা, না পারলে ওইগুলো স্কিপ আর কি। বাট একটু মেন্টালি প্রিপেয়ার থাকা ভালো যে এরকম ধরনের কোশ্চেনও চাইলে আসতে পারে।
So these are the subject based preparation. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের আসলে দুই ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। এক ক্যাটাগরি তো বেসিক খুবই স্ট্রং থাকে, ওরা মোটামুটি কনফিডেন্ট থাকে। ওকে, আচ্ছা, আরেক ক্যাটাগরি থাকে যারা মূলত ধরো যে বোর্ডের স্ট্যান্ডার্ড টাইপ প্রিপারেশনগুলো নিয়ে মোটামুটি এসএসসি এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেয়েই যায়, ঠিক আছে। বাট ওদের দেখা গেল যে বেসিকটা একটু দুর্বল থাকে বা নিজের মধ্যে ওই কনফিডেন্সটা থাকে না। সো ওদের পক্ষে কি এনডিসি ক্র্যাক করা পসিবল কিনা, আর হইলেও কিভাবে ওরা অ্যাকচুয়ালি প্রিপারেশনটা নিবে? পসিবল, বাট হচ্ছে যে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। মানে এসএসসি এর পরের টাইমটাতে যে জায়গায় ওদের বেসিক গুলা দুর্বল সেগুলোর উপর কাজ করতে হবে। কারণ এমন না যে এই বেসিক গুলা জাস্ট ওর এনডিসির জন্যই লাগতেছে, রাদার দেন ওর এইচএসসি পড়াশোনার জন্য এই বেসিক গুলাই লাগবে। সো যদি সেই বেসিক গুলা স্ট্রং করে না আসে এইচএসসি তে, তো তখন দেখা যাবে যে সে মানে এনডিসি হইলো কি হইলো না সেটা পরের হিসাব, বাট এইচএসসি তে সার্ভাইভ করা তার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো ইটস বেটার যে এসএসসি এর পরে ওই বেসিক গুলা নরমালি হচ্ছে এখন অনলাইনে অনেক টিউটোরিয়ালস আছে, সো ওগুলা থেকে দেখে মানে যদি ক্লিয়ার করে ফেলা যায় দ্যাটস মানে গুড এনাফ। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা আসলে অনেকেই দেখি যে মানে এনডিসির জন্য মানে একদম শুরু থেকে কোচিং করে, একদম বিভিন্ন বিখ্যাত কোচিং এ যায়। তো তুমি কি আসলে মনে করো কিনা যে এনডিসি তে ভর্তি হওয়ার জন্য বা চান্স পাওয়ার জন্য আসলে কি কোচিং করাটা বাধ্যতামূলক বা প্রয়োজন, নাকি কেউ নিজে নিজে পড়ে সেলফ স্টাডি করেও চান্স পেতে পারে? বেশিরভাগ চান্স পায় তারা আসলে কোচিং না করেই পায়। এক্স্যাক্টলি। এন্ড যারা যারা কোচিং করে চান্স পায় ওদেরকে যদি কেউ মানে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কোচিং তো করছিলা, কোচিং এ যা পড়াইছে তা কি কমন পড়ছে কিনা, বা চান্স পাওয়ার পিছনে কোচিং এর কি বলে ইফেক্টটা কতটুকু, তাইলে বলবে যে জিরো। সো টেন্ডস টু নিয়ার টু জিরো। সো এটা আসলে কোচিং এর উপর ডিপেন্ড করে না। সো মানে কোচিং গুলাতে যেটা হয় সেটা হচ্ছে মানে এসএসসি সিলেবাস তো সবাই পড়েই আসছে, তো কোচিং এ হচ্ছে যে ওই সেম জিনিসই রিপিট হবে, অথবা অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে কোচিং গুলা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, অথবা হচ্ছে যে পোলাপান ভর্তি হয়ে গেছে, স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এক্সট্রা কিছু জিনিস পড়ে। এক্সট্রা কিছু জিনিস কি ওই টপিকের সাথে সিমিলার এইচএসসি জিনিসপাতি পড়ে। বাট এইচএসসি এর পড়া থেকে তো কোশ্চেন আসবে না, মানে যেই টিচাররা কোশ্চেন করবে তারা তো এসএসসি এর বই থেকে কোশ্চেন করবে। তো এক্সট্রা পড়াশোনা গুলো লাগে না। বাট যেহেতু শুরুর দিকে দেখতেছে যে এক্সট্রা পড়াশোনা কোচিং এ পড়ানো হচ্ছে, অনেকে মনে করে যে এগুলো মনে হয় আসে, সো ওই মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য হচ্ছে অনেকে হচ্ছে ভর্তি হয়ে যায়, বাট ওগুলো হচ্ছে আসলে লাগে না। এন্ড মানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এনডিসি যে ভর্তি সার্কুলারে প্রত্যেক বছরই সবার নিচে লেখা থাকে যে এই কলেজে ভর্তির জন্য কোনো কোচিং এর দরকার মানে এটা মানে কলেজ থেকেই বলে দাও। সো এটাই আর কি, যে মানে এগুলো আসলে মানে শুধু মানে কি বলে কোচিং গুলো জাস্ট নিজেদের বিজনেসের জন্য। বাট অনেকে এই ক্ষেত্রে একটা লজিক দেয়, সেটা হচ্ছে যে কোচিং করলে পড়ার সাথে কন্টিনিউয়াস ফ্লোতে থাকা হয়। সো এটা আসলে অনেক সবার জন্য নেসেসারিলি ট্রু না। আরে কারো যদি হচ্ছে ভালো পড়াশোনা থাকে সে এমনি হচ্ছে যে পেরে যাবে, মানে কি বলে শেষের দিকে প্রিপারেশন নিলেও হয়ে যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট অনেকের দরকার পড়তে পারে, বাট আমি সেই ক্ষেত্রেও মানে কোচিংটা একটা প্রেফারেবল করবো না, কারণ হচ্ছে যে মানে যারা দুর্বল তাদের নিয়ে আসলে কোচিং গুলা তেমন ভাবে বেসিক ক্লিয়ার নিয়ে পড়ায় কাজ করে, ওরা হচ্ছে এক্সট্রা টপিক গুলা পড়ায়, কারণ নাইলে তো বেশিরভাগ পোলাপানি পড়বে না। এন্ড এনডিসির জন্য কোচিং এ তারাই ভর্তি হয় যারা হয় বাবা মা অথবা নিজেরা হচ্ছে এনডিসির জন্য মানে এনডিসি লাগবে এরকম টাইপের ছেলে পেলে, তোরা আগে থেকেই হচ্ছে যে নর্মাল বেসিক গুলো এমনি ক্লিয়ার। তো ওদের জন্য এক্সট্রা পড়াগুলো পড়ে যেগুলো হচ্ছে যারা মানে একটু কম্পারেটিভলি দুর্বল তাদের অত কাজেও আসে না। তো এর যে হচ্ছে নিজে যদি সেলফ স্টাডি করে ইটস বেটার, মানে ইটস ফার মোর বেটার, নিজের ভুলগুলো নিজের হচ্ছে ক্লিয়ার করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে একটা জিনিস অ্যাড করা দরকার, সেটা হচ্ছে যে কেউ যদি এনডিসি পরীক্ষার আগে কিছু মডেল টেস্ট দেয় সেক্ষেত্রে তার জন্য হেল্পফুল হইতে পারে। মানে মডেল টেস্ট গুলো হচ্ছে যে মানে ক্যান বি ইফেক্ট হিসেবে কাজ করতে পারে, কারণ সবগুলো এতগুলো সাবজেক্ট একসাথে পরীক্ষা হয়, সো একসাথে তো কোশ্চেন হেল্প করতে পারে। বাট ওই মডেল টেস্ট দেওয়ার জন্য কোচিং এ ভর্তি হওয়া নেসেসারি না। এখন অনলাইনে অনেক এনডিসি ভর্তি প্রস্তুতি ফ্রি কোর্সই আছে, সোরা হচ্ছে লাস্টের দিকে ফাইনাল মডেল টেস্ট নেয় অনলাইনে। সেই অনলাইন থেকে হচ্ছে যে কেউ যদি পরীক্ষাগুলো দেয় তাও হচ্ছে যে সেক্ষেত্রে কাজ করতে পারে। তো আমি এটা করছিলাম, আমার সময় হচ্ছে যে আমি অনলাইনে ফ্রি 3টা পরীক্ষা দিয়েছিলাম কলেজ মানে রিয়েল অ্যাডমিশন টেস্টের আগে। সো আমার অনেকে বলতে পারে অনলাইন পরীক্ষায় কেমন কিছু হয় কিনা, সো বাট ইট ওয়ার্কস। কারণ মানে বেসিক্যালি জিনিসটা এরকম যে অনলাইনে পরীক্ষা দাও অফলাইনে পরীক্ষা দাও, এনডিসিতে ভর্তি পরীক্ষার হলে তুমি যে এনভায়রনমেন্টটা পাবা মানে যে এনভায়রনমেন্টে পরীক্ষা দিবা সেটা যদি তুমি কোচিং অফলাইনেও পরীক্ষা দাও সেই এনভায়রনমেন্ট আর ওই এনভায়রনমেন্ট সেম না, মানে সেম না। সো অবভিয়াসলি হচ্ছে যে কোচিং এর পরীক্ষা অনেক রিল্যাক্সে দিবে,
বাট ওখানে অবভিয়াসলি হলে এক্সাম হলে অনেক বেশি পরিমাণ নার্ভাসনেস গুলো ফিল করে। তো অনেকে বলে যে এনভায়রনমেন্টের জন্য হয়তো অফলাইন এক্সাম ইম্পর্টেন্ট, বাট এগেইন ওই এনভায়রনমেন্টটা সেম না। সো এই জন্য হচ্ছে যে এই অফলাইন এক্সাম দিয়ে আসলে লাভ নেই। সো ফ্রি এক্সাম ক্যান বি হেল্পফুল। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো স্টুডেন্টদের মধ্যে আসলে নটর ডেম ভাইভা নিয়ে খুব বেশি ভীতি কাজ করে, যে ভাইভাতে একদম কি কি ভাইভা জানি হয়। সো ওভারঅল নটর ডেম ভাইভা নিয়ে তোমার একটা গাইডলাইন এবং তোমার এক্সপিরিয়েন্সগুলো শুনতে চাচ্ছি। আচ্ছা, সো আমার ভাইবার এক্সপিরিয়েন্স আসলে খুবই অল্প, কারণ আমার ভাইবা হয়েছিল অলমোস্ট 1.5 থেকে 2 মিনিট। আচ্ছা, সো তেমন কিছু কোশ্চেনে আমার কি করে নাই। বাট আমি যদি ইন জেনারেল ভাইবার প্রিপারেশন বলি, সেটা হচ্ছে ভাইবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে নর্মালি ইন জেনারেল যেটা হচ্ছে এই বছরগুলোতে মানে বিগত বছরগুলোতে দেখা গেছে আগে হয়তো যে দিন রিটেন পরীক্ষা হচ্ছে ওই দিনই অনেকের ভাইবা নিয়ে মানে ওই দিনই হচ্ছে ভাইবা হইতো। তোমাদের বেলায় হচ্ছে সেম জিনিস হয়েছে আমার যতদূর মনে পড়ে। বাট আমার সময় যেটা হয়েছে বা আমার আগে বা আমার পরগুলোতে যেগুলো আমি দেখছি সেটা হচ্ছে যে রিটেন পরীক্ষা একদিন হয়, রিটেনে যারা উত্তীর্ণ হয় তারা হচ্ছে ভাইবা, তাদেরকে ভাইবার জন্য ডাকা। সো ইন দ্যাট কেস যেটা হবে সেটা হচ্ছে যে ভাইবার আগে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার তুমি যেন একটা ডিসেন্ট লুক নিয়ে ভাইবাতে যাও। ডিসেন্ট লুক বলতে কি, তোমার পড়ানো যেন হচ্ছে যদি ফর্মাল পরে যাইতে পারো দ্যাটস মোর, মানে ফর্মাল পরে গেলে সেটা অনেক ভালো, ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট অথবা ফর্মাল জুতা। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে চুলটা একটা ডিসেন্ট কাট, লাইক অনেকের হচ্ছে চুল স্টাইল করা থাকে, মানে চুল বড় থাকে। সো এটা একটা ফ্যাক্টর। সো চুলগুলো হচ্ছে ছোট করে ভালো মতো মানে একটা ডিসেন্ট কাট নিয়ে হচ্ছে যে যাওয়া উচিত। সো অনেকের এমন হইতে পারে যে ফর্মাল ড্রেস থাকে না। নর্মালি যারা হচ্ছে মনে করেন গ্রামের জায়গাগুলোতে থাকে, যাদের ইকোনমিক্যাল কন্ডিশন অত ভালো না, তারা তো ফর্মাল করতে পারে। সো ওদের ক্ষেত্রে হচ্ছে যে জাস্ট নর্মাল একটা ডিসেন্ট শার্ট, একটা মানে নর্মাল একটা প্যান্ট পরলেই ইনাফ। সো অত ফর্মালিটি মেনটেনও করা লাগে না, বিকজ তাদের সাথে যখন ভাইভাতে কথা বলে তখনই টিচাররা বুঝে যে আচ্ছা এই স্টুডেন্টটা হচ্ছে, বা ওই স্টুডেন্টের ইনফরমেশন তো টিচারদের কাছে আছে যখন তারা ভাইভা নিবে। তো ইনফরমেশন গুলো দিয়ে তারা বুঝে যে এই ছেলেটা গ্রামের কোন একটা জায়গা থেকে আসছে। তো তার ড্রেস আপ মানে ফর্মাল না হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। সো আমার এমন হয়েছে যে আমি ভাইভা দিতে গেছি, আমার আগে যে ভাইভা দিছে ওর হচ্ছে যে মানে ফর্মাল পড়া ছিল না, বাট হি ওয়াজ সিলেক্টেড, কারণ ও হচ্ছে যে অন্য কোন একটা মানে ওই রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। সো এগুলো আসলে দেখলে বোঝা যায়। বাট যারা হয়তো ঢাকার পশপোলাপান মানে ঢাকার একটু মিডল ক্লাস, তাদের জন্য হচ্ছে যে মানে ফর্মাল পড়াটাই ফার বেটার, ফর্মাল পড়াটা ভালো। তো এটা হচ্ছে যে ড্রেস আপ আর হচ্ছে যে চুলের কাটিং নিয়ে যেটা বললো। আর থার্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটা এনডিসি টিচাররা ম্যানারের মধ্যে দেখে যে যখন আমরা রুমে ঢুকতেছি আমরা তো হচ্ছে পারমিশন নিয়ে ঢুকবো, সালাম দিয়ে ঢুকবো। তো ঢুকার সময় অনেকের এমন হয় যে অনেকে যখন রুম দিয়ে হাঁটে জুতার সাউন্ড করে, যে শব্দ করে হাঁটে। তো এই জিনিসটাকে হচ্ছে যে একটা মানে ম্যানার মানে এই জিনিসটাকে হচ্ছে যে এনডিসি টিচাররা পছন্দ করেন, যে তুমি হাঁটতেছো তোমার পাটা মানে জুতার হচ্ছে শব্দ হবে। তো এই জিনিসটা একটু হচ্ছে যে কেয়ারফুল থাকাটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো এছাড়া হচ্ছে যে নর্মাল আমরা যেমন কোন ভাইবা দিই যে সালাম দিব, দেন বসতে বললে বসবো, যা যা অ্যান্সার মানে যা যা কোশ্চেন করতেছে হচ্ছে প্রপারলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে এমন হইতে পারে যে অনেক কোশ্চেন মানে এমন মানে ভাইবাতে নর্মালি যেটা দেখা হয় সেটা হচ্ছে যে তুমি স্টুডেন্ট হিসাবে কেমন, মানে স্টুডেন্ট হিসেবে বলতে হচ্ছে তোমার একাডেমিক নলেজটা অলরেডি ওরা তারা জাজ করে ফেলছে রিটেন টেস্টের মাধ্যমে। দেখা হয় যে তোমার ম্যানার্স গুলা কিরকম, যে তোমার ব্যবহার কিরকম, তুমি আর কার সাথে কিভাবে কথা বলো। তো এই জিনিসপাতিগুলো হচ্ছে মানে তোমার প্রেজেন্সটা কিরকম। তো এই জিনিসপাতিগুলো নর্মালি ভাইভাতে দেখা হয়। তো ভাইভাতে নর্মালি একাডেমিক কোশ্চেন করা হয় না, কিছু কিছু টিচার আছে দুই একটা একাডেমিক কোশ্চেন করে, বাট ওইগুলো হচ্ছে যে সিলেবাস রিলেটেড না, অথবা জিকে টিকের কোশ্চেন করতে পারে, মানে সাধারণ জ্ঞানের কোশ্চেন করতে পারে। সো যদি কেউ কোনো মানে এরকম ধরনের কোশ্চেন যদি না পারে সেক্ষেত্রে ডিরেক্টলি বলে দিতে পারে যে সরি স্যার এই কোশ্চেনটা আমি এখন হয়তো মনে পড়তেছে না, বা এই কোশ্চেনটা আমি হচ্ছে পারি না। তো আমার সময় আমাকে একটা কোশ্চেন করছিল যে ইন্ডিয়ার হচ্ছে ফার্স্ট স্যাটেলাইট কোনটা, সেই স্যাটেলাইটের নাম জিজ্ঞেস করছিল। আমি কোশ্চেনটা জানতাম না, আমি ডিরেক্টলি বলছি সরি স্যার আমি হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার জানি। সো আমি চান্স পাইছি। সো এই কোশ্চেন গুলো আসলে পারাটা নেসেসারি না, বাট যে জিনিসটা নেসেসারি সেটা হচ্ছে যে কোশ্চেন গুলোকে তুমি কিভাবে ডিল করতেছো। না পারলে ডিরেক্টলি বলবা সরি পারি না, আর যদি পারো তাহলে তো ভালো। এছাড়া হচ্ছে জিজ্ঞেস করে যে কোথা থেকে আসছো, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞেস করে, মানে ফ্যামিলিতে হয়তো বা কয়জন আছে, তোমার প্যাশন কি, মানে ফিউচারে কি হইতে চাও। এরপর হচ্ছে যে বেসিক কোশ্চেন হইতে পারে এনডিসিতে তুমি কেন পড়তে চাও, ঠিক আছে। তারপর হচ্ছে যে তুমি মানে কেউ যদি হচ্ছে ঢাকার বাইরে হয় অথবা ঢাকার ভিতরে অনেক দূরে থাকে, মানে এনডিসি তো মতিঝিলে, তো কারো বাসা হয়তো অনেক দূরে, কিভাবে তুমি যাতায়াত করবে, এত লং ডিস্টেন্স তুমি হচ্ছে কই থাকবা, ঢাকার বাইরে থেকে যারা আসছো। তো এই ধরনের কোশ্চেন গুলা করে থাকে, যে তুমি কেন এনডিসিতে প্রেফার করো, অন্যান্য কলেজও তো আছে, ওই কলেজে কেন গেলা না, কেন হচ্ছে নটরডেমেই পড়া লাগবে তোমার।
তো এই ধরনের কোশ্চেন গুলো করে চেক করে হচ্ছে যে মানে স্টুডেন্টরা হচ্ছে কি অ্যান্সার দেয় ইনস্ট্যান্ট মোমেন্টে। সো বিসাইড দ্যাট আমাকে যেটা জিজ্ঞেস করছিল সেটা হচ্ছে আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যে আমার ভাইবা যেই স্যারটা নিছিল ওই স্যারটা খুবই চিল পার্সন, মানে ওনার ক্লাসও আমি পাইছি। তো আমাকে বেশিক্ষণ হচ্ছে জ্বালায়নি, আমার হচ্ছে 1-2 মিনিটে ছেড়ে দিছে। তো ঢুকতেই হচ্ছে ফার্স্টে জিজ্ঞেস করছে নাম কি ছিল, সেকেন্ডলি আমাকে কোশ্চেন করছিল যে আমার স্কুলের রেজাল্ট কি ছিল, মানে টেস্ট পরীক্ষায় হচ্ছে আমি রেজাল্ট মানে কততম ছিলাম। পরে হচ্ছে যে আমি তখন বলছি আমি 3rd ছিলাম, তো তখন জিজ্ঞেস করছে যে তাহলে রোল 1 আর 2, ঠিক আছে। পরে আমি হচ্ছে বলছি যে রোল 1 হচ্ছে ভাইবা দিয়ে গেছে আর রোল 2 হচ্ছে এনডিসিতে পরীক্ষায় দেয়। বেশ মজার কোশ্চেন। তোমার বন্ধুর কোশ্চেন মানে তোমার বন্ধু কোথায় আছে সেটাও জিজ্ঞেস করতে পারে, যে তুমি তোমার আশেপাশে মানুষজনের খোঁজ খবর রাখো কিনা। এরপর হচ্ছে যে জিজ্ঞেস করছিল যে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর কোনো কিছু আছে কিনা। তো আমার হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম স্কুল লাইফে, সেগুলোর সার্টিফিকেট গুলো হচ্ছে তখন মানে বলছিলাম আছে। তো তখন জিজ্ঞেস করছি কি কি আছে, সার্টিফিকেট আনছো কিনা, তখন হচ্ছে সার্টিফিকেট গুলো দেখাচ্ছিলাম। তো প্রাইভেটে যদি কেউ কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে প্রিভিয়াসলি যুক্ত হয়ে থাকে এবং সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট গুলো নিয়ে যাওয়াটা ভালো। তো ওগুলো হচ্ছে যে অনেক সময় দেখতে চায়। সো বাট এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অনেকে মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথা বলে বলতে স্কুলে হয়তো এক্সট্রা কোনো কারিকুলার অ্যাক্টিভিটিসে ছিল না। এখন মনে করো যে কেউ হচ্ছে মানে বলে ফেলো যে হচ্ছে যে আমি একটা ডিবেট করতাম, ঠিক আছে, এরকম ধরে বলতো। তো অনেক অনেক টিচার আছে যারা হচ্ছে ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কোশ্চেন করে, যে বলো যে ডিবেটের বেসিক স্ট্রাকচার জিজ্ঞেস করে, বলে ওই স্যার তো কোনোদিন ডিবেট করেন, ও তো জানে না। তো এরকম ভাবে চেক করতে পারে। সো ইউ হ্যাভ টু বি মানে অনেস্ট টু ইয়োরসেলফ। যদি না থাকে তাহলে না মানে সমস্যা নেই। আমার অনেক ফ্রেন্ড আছে যাদের স্কুলে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল না, তো তারাও এনডিসি তে পড়তেছে। সো অনেস্ট অপিনিয়নটা দিও, বিকজ ধরা খেলে সমস্যা। সো এটাই আর কি ভাইবার ক্ষেত্রে। সো ভাইবাও তো মানে প্যারার কিছু না, যদি পোশাক আশাক ব্যবহার ডিসেন্ট থাকে তাইলে হচ্ছে মোটামুটি সে পাই যে ভাইবাতে সে টিকতেছে আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে তোমার রিটেন এক্সপেরিয়েন্সটা একটু জানতে চাই, যে তুমি ওভারঅল কত মার্কসের আনসার করছো বা মনে হয় যে কত পাবা বলে তোমার পরীক্ষা দিয়ে মনে হয়েছে? আচ্ছা, রিটেনের ক্ষেত্রে মানে একটা জিনিস বোঝাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এনডিসি এক্সাম কিন্তু শিফট ওয়াইজ হয়। লাইক এনডিসি তে সায়েন্সের ধরো হচ্ছে প্রতি বছর 30,000 মানুষজন পরীক্ষা দেয়। এই 30,000-এর মধ্যে এনডিসি তে আমার সায়েন্সের সিট আছে হচ্ছে আমার সময় 1700, বাংলা ভার্সনে 1800 ছিল, আর হচ্ছে ইংলিশ ভার্সনে 300 ছিল, 2100 ছিল। তো পরে হচ্ছে গ্রুপ বাড়াইছে, বাট সিট বাড়াইছে কিনা আমি জানি না, বাট ধরে নিলাম যে 2100-এর মতো সিট আছে। তো 30,000 থেকে 21,000 মানুষজন টিকবে। এখন 30,000 একসাথে পরীক্ষা নেওয়ার ক্যাপাসিটি এনডিসি নাই, মানে এনডিসি তে হচ্ছে এত রুম নেই, এত 30,000 মানুষকে এক টাইমে পরীক্ষা নিবে এটার ক্যাপাসিটি নেই। তো যারা এটা করে সেটা হচ্ছে শিফট ওয়াইজ ভাগ করে নেয়, যে ধরো যে 5,000 মানুষজন এক শিফটে পরীক্ষা দিল, অথবা 10,000 মানুষ এক শিফটে পরীক্ষা দিল, এরকম। আর 4টা থেকে 5টা শিফটে হচ্ছে তারা ভাগ করে। এখন প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন আলাদা, একটার সাথে একটা কোশ্চেন মিলবে না, কোশ্চেন প্যাটার্ন মিলবে। যে এমসিকিউ তে যদি প্রথম শিফটে যদি এমসিকিউ পরীক্ষা হয়, লাস্ট শিফটে এমসিকিউ পরীক্ষাই হবে, বাট কোশ্চেন গুলো ডিফারেন্ট হবে। এখন সেটা হচ্ছে যে ধরো যে একটা শিফটে টোটাল মোটামুটি 3,000 মানুষ পরীক্ষা দিচ্ছে, ওই 3,000 থেকে তারা 200 মানুষকে নিবে, কারণ প্রত্যেক শিফট থেকে তাদের সেম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট হচ্ছে, অথবা একটু কম বেশি হতে পারে, বাট সেম নাম্বার অফ স্টুডেন্ট কি তারা নিবে। তার মানে হচ্ছে তোমার কম্পিটিশন কিন্তু 30,000 মানুষ না, তোমার কম্পিটিশন হচ্ছে ওই শিফটের 3,000 মানুষ। ওখান থেকে তোমার 200 জনকে নিবে, 200 জনের মধ্যে একজন তোমার হইতে হবে। তো কম্পিটিশনটা কিন্তু আসলে এত বড়টাও না। তো তোমার শিফটের মধ্যে পারতে হবে, বিকজ প্রত্যেকটা শিফটের কোশ্চেন ডিফিকাল্টি লেভেলটা এক এক রকম হইতে পারে। কোন শিফটে হয়তো বা অনেক কঠিন প্রশ্ন, কোন শিফটে হয়তো বা অনেক ইজি প্রশ্ন। তো কোশ্চেন যদি কঠিন হয় তার মানে হচ্ছে ওই শিফটের সবার জন্যই কোশ্চেনটা কঠিন, তখন কম অ্যান্সার করেও চান্স হওয়াটা লাইকলি। আবার কোশ্চেন যদি ইজি হয় তাহলে হয়তো বা তোমার অ্যান্সার বেশি করতে হবে। সো এটা আসলে কোশ্চেনের মানে ইয়ার উপর ডিপেন্ড করে, কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা কতটুকু। আমার বেলায় যদি বলি সেটা হচ্ছে যে আমি সবার লাস্টের শিফটে পরীক্ষা দিয়েছিলাম। সো লাস্ট শিফটে পরীক্ষা দিচ্ছি, আমার সময় কোশ্চেন মোটামুটি বলতে গেলে ইজি ছিল। আমার সময় হচ্ছে যে 50টা এমসিকিউ ছিল, টাইম ছিল হচ্ছে 40 মিনিট, আর এই 40 মিনিটে হচ্ছে 50টা এমসিকিউ দিতে হবে। এর মধ্যে হচ্ছে যে মোটামুটি বলা যায় যে আমি অ্যান্সার করছিলাম অ্যাকুরেটলি, যদি আমার মনে পড়ে যে 50টার মধ্যে হচ্ছে যে আমি একদম 35টা না, অ্যারাউন্ড হচ্ছে যে 33টা 34টার মতো একদম মানে কনফার্ম যেগুলো হয়েছে। এর মধ্যে অনেকগুলো ছিল যে হচ্ছে যে আন্দাজে দাগাইছি, মানে 50-50 আনসারও করছি, আবার আন্দাজেও দাগাইছি। তো প্রেডিক্টিবিলিটি হচ্ছে যে অ্যারাউন্ড 80% এর কাছাকাছি মার্ক পেয়েছি, মানে যদি অ্যাজিউম করেন অ্যাজ বেস্ট কেস। তো
এটা একটু কম হইতে পারে, 75%ও হইতে পারে, হতে পারে। তো এরকম কাছাকাছি আর কি। সো কোশ্চেন ইজি যখন ছিল, যে বললাম যে শিফট অনুযায়ী, সো ওই 80% ঠিক হয়ে যাচ্ছে। 80% হচ্ছে একটা সেফ মার্ক। আর এছাড়া যদি কোশ্চেন আরো বেশি ডিফিকাল্ট হয় তাহলে 60% 70%এও চান্স রয়েছে রিটার্নের ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আসলে প্রিপারেশন সেকশনের অলমোস্ট শেষের দিকে। সো ওভারঅল জাস্ট প্রিপারেশন নিয়ে তোমার স্টুডেন্টদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যদি একদম কিছু পরামর্শ তোমার থাকে, শেষ কথা। প্রিপারেশনের ক্ষেত্রে সবার আগে মেইন প্রায়োরিটি হচ্ছে মেইন কোশ্চেন, মেইন বই থেকে হবে, বাইরে গাইড টাইপ অন্য কোচিং গুলাতে কি কোশ্চেন ব্যাংক দিচ্ছে এগুলো দেখার দরকার নেই। মেইন বই প্রিপারেশনই মেইন বই থেকে কোশ্চেন হবে, এন্ড মেইন বই যদি ভালো মতো পারো তাহলে হচ্ছে অ্যান্সার করতে পারবে। এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্কিপ করতে পারতে হবে। একটা কোশ্চেন এমন থাকতেই পারে যে মানে খুব ডিফিকাল্ট টিচার চায় যে কোশ্চেন, মানে এগুলো ঠিকই কোশ্চেন, এগুলো হচ্ছে ট্র্যাপ, যে এমন একটা কোশ্চেন যেটা তোমার তো টাইম কম, বাট এই কোশ্চেনটা অনেক লেন্থি। টিচার দিছেই জানো তুমি এই কোশ্চেনে টাইম ওয়েস্ট করো, অথবা এমন কিছু কোশ্চেন দিছে যেগুলো মানে টিচার জানো তুমি পারবা, মানে হাতে কোনো দুই একজন পারবে, বাট মেজরিটি পারবা। মেইন জিনিস হচ্ছে যেগুলো তুমি পারো, যেগুলো হচ্ছে ছোট, যেগুলো অত বেশি লেন্দি না, মানে যেগুলোর পিছনে তোমার টাইম ওয়েস্ট হবে না, সেই সকল কোশ্চেন গুলো যদি পারো তাইলেই হচ্ছে সেফ, তাইলেই মোটামুটি রিটার্নটা তুমি যা পারো তা যদি অ্যাকুরেটলি অ্যান্সার করে দিয়ে আসতে পারো, মানে এখানে অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট। তুমি যা পারো তা যদি অ্যাকুরেটলি অ্যান্সার করে দিয়ে আসতে পারো তাইলেই তোমার রিটার্ন বলা যায় যে হয়ে গেছে। যদি ভালো মানে ওই তো প্রিপারেশন ভালো থাকে, ওই পারা জিনিসপাতি গুলো দিয়ে আসতে পারলে হয়ে গেছে। বাকি যেগুলো কঠিন অথবা যেগুলো লেন্দি, পারলে পারলা, না পারলে। ওকে, সো প্রিপারেশন নিয়ে এই ছিল আমাদের কথাবার্তা। সো এবার আমরা আসলে নটরডেমের কলেজ লাইফ নিয়ে একটু আড্ডা দিব। সো আমরা আসলে শুনি বা আসলে বাইরে থেকে মনে হয় যে নটরডেমের লাইফ নাকি খুবই প্যারাদায়ক, মানে একদম খুবই একাকার অবস্থা। এখন আমি আসলে শুনতে চাই একজন এনডিসিএন এর রুটিনটা আসলে কিরকম, ডেইলি লাইফ কেমন, বা তোমার কেমন ছিল? আমি আসলে মানে এনডিসি তে তো টিকে হচ্ছে যে ভালো স্টুডেন্টরাই, এক্স্যাক্টলি। সো এই ভালো স্টুডেন্টরা টিকলেও, বাট এই ক্ষেত্রে হচ্ছে যে মানে ভালো স্টুডেন্টের মধ্যে প্রকারভেদ আছে। কেউ হয়তো বা অনেক বেশি পড়াশোনা করে, কেউ হয়তো বা এভারেজ, আবার কেউ হচ্ছে এমন হয় যে কলেজ লাইফে উঠে কলেজের হাওয়া বাতাস লেগে হচ্ছে পড়ালেখা ছেড়ে দেয়। সো তিন টাইপের স্টুডেন্ট এনডিসি তে থাকে। সো আমি হচ্ছে একটু মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে পড়ি। সো আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে অনেক টপ র্যাঙ্কে সবগুলো, মানে এমন হয়েছে ডিএমসি তেও চান্স পেয়েছে, বইটাও টপ র্যাঙ্কে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে টপ টপ 15-20 এর মধ্যে চান্স পেয়েছে। তো এরা যারা, সেটা হচ্ছে যে এরা সারাদিন মানে লিটারালি এমন হয়েছে যে কলেজ থেকে বাসায় গেছে, ফ্রেশ হয়ে পড়া শুরু করছে, মানে এদের ডেইলি রুটিনই ছিল এরা হচ্ছে যে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা করে পড়তো। আবার যারা হচ্ছে আমার মতো মিডিওকার স্টুডেন্ট, ওরা হচ্ছে যে এমন হয় যে কোনো দিন 6 ঘন্টা পড়া হয়েছে, কোনো দিন 1 ঘন্টা পড়া হয়েছে। সো এটা আসলে মানে ডিপেন্ড করে, সেটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। সো আমার ইন জেনারেল হচ্ছে যে মানে আমার জিনিসটা এরকম ছিল, সেটা হচ্ছে যে কোনো দিন হয়েছে বেশি পড়া হয়েছে, কোনো দিন কম পড়া হয়েছে কলেজের বাইরে, বাট আমি অলওয়েজ যে জিনিসটা মেনটেন করে সেটা হচ্ছে যে পড়ালেখার জন্য কনসিস্টেন্সিটা থাকে। অর্থাৎ আমি দেখা গেল যে 1 সপ্তাহ ফাটায় বললাম, পরে 2 সপ্তাহ আমার পড়ালেখার উপর কোনো খোঁজ নেই, এমন যেন না। মানে দিনে কম পড়া হোক সমস্যা নেই, কম পড়া হইতে পারে, যে এমন হইতে পারে যে পড়তে ভালো লাগতেছে না, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে হয়তো বা কম পড়া হইতেছে, বাট যেন পড়াটা হয় এতটুকু অ্যাটলিস্ট মেনটেন করলাম, অ্যাটলিস্ট ন্যূনতম যেন আধা ঘন্টা হইলেও পড়া হয়। বাট এই ক্ষেত্রে হচ্ছে যে মানে নর্মাল যদি আমি বেস্ট আওয়ার কাউন্ট করি, অথবা বেস্ট আওয়ারে হচ্ছে আমার একদিনে মানে কলেজের বাইরে, কলেজ অথবা হচ্ছে যে আদার্স জিনিসের বাইরে, মানে নিজের পড়া, যেটা নিজের পড়া হয়তো বা 3 থেকে 4 ঘন্টা এরকম হইতে পারে, মানে দিনে আর কি। ওকে, মানে এটা হচ্ছে বেস্ট কেস আর কি, 3-4 এর কমও হইছে আর কি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আসলে এই মুহূর্তে জানতে চাই যে আসলে নটরডেমের ক্লাসগুলো আসলে মানে কতটা কোয়ালিটিফুল হয়। কাইন্ড অফ আমরা নটরডেমের অনেক বিখ্যাত স্যারের বইও পড়ছি, গুহ স্যার আমার খুব পছন্দের একজন রাইটার। সো ওভারঅল নটরডেমের ক্লাসগুলো আসলে কেমন হয়? সো ক্লাস হচ্ছে ভালো, মানে সবগুলা টিচারই চেষ্টা করে নিজেদের সর্বোচ্চ দিয়ে পড়া। সো মানে ক্লাস কোয়ালিটি মানে অনেক ভালো, ঠিক আছে, মানে যদি আমি করি, সো সবাই টিচাররা সবাই হচ্ছে নিজেদের বেস্ট এফোর্টটা দিয়ে পড়ায়, এন্ড কন্টেন্টও হচ্ছে অনেক ভালো। এখন আর এখানে হচ্ছে দুইটা কথা আছে, সেটা হচ্ছে যে সব টিচার নিজের সর্বোচ্চটা দিয়ে পড়ায়, বাট এখানে দুইটা সিনারিও হচ্ছে এরকম যে আমাদের তো এনডিসি তে একদিনে 6টা ক্লাস করতাম আমরা, এমন হইতো যে মানে টানা 6টা ক্লাস মনোযোগ ধরে রাখা খুবই টাফ। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্লাসে টিচার অনেক ভালো পড়াচ্ছে। আচ্ছা, একটা ক্লাসের ডিউরেশন কতক্ষণ? একটা ক্লাসের হচ্ছে 35 থেকে 40 মিনিট, মানে ফার্স্ট ইয়ারে হচ্ছে 35 মিনিট করে, আর সেকেন্ড ইয়ারে হচ্ছে যে 40-45 মিনিট এরকম। সো ওই তো মানে
জিনিসটা হচ্ছে আসলে টিচারের জায়গা থেকে অনেক ভালো পড়ায়। এমন এমন অনেক টিচার পাবা যারা হচ্ছে যে বলতে গেলে কান্ট্রি বেস্ট টিচার্স, মানে একদম এক কথায় বলতে গেলে। তো ওদের পড়া একদম অসাধারণ। আবার এমন এমন হইতে পারে যে কোনো কোনো টিচারের পড়া মানে টিচার সর্বোচ্চ দিয়ে পড়াচ্ছে, বাট তুমি হয়তো ক্যাচ করতে পারতেছো না। এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আবার এমন হইতে পারে যে যেহেতু টানা 6টা ক্লাস, কিছু কিছু ক্লাসে কনসেন্ট্রেশন ব্রেক করতেছে, মনোযোগ ধরে রাখতে পারতেছে না। বাট ইন জেনারেল ক্লাস কোয়ালিটি ইজ গুড, মানে ভেরি গুড। ওকে, আচ্ছা, নটর ডেমে নাকি ল্যাবে খুব প্যারা দেওয়া হয়, বা ওভারঅল ল্যাব ফ্যাসিলিটিস বা তোমাদের ল্যাবের এক্সপিরিয়েন্স গুলো আসলে কিরকম? আমাদের হচ্ছে ল্যাব হয় 3টা, একটা হচ্ছে ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, আর হচ্ছে বায়োলজি ল্যাব। আর ম্যাথের হচ্ছে যে মানে থাকে, প্র্যাকটিক্যাল থাকে, বাট হচ্ছে যে ল্যাব হয় না, ওটা মেইনলি ক্লাসেই হয়। হ্যাঁ। সো কেমিস্ট্রি আর বায়োলজি ল্যাব অনেক চিল, মানে এগুলো হচ্ছে যেমন চিলেস্ট ল্যাব, এগুলোতে কোনো প্যারাই নেই। সবচেয়ে প্যারা হচ্ছে ফিজিক্স ল্যাব। মানে ফিজিক্স ল্যাবে যেটা হয় সেটা হচ্ছে যে টিচার ফার্স্টে হচ্ছে যে এক্সপেরিমেন্টটি কিভাবে করতে হবে একবার দেখায় দেয়, বাকি হচ্ছে নিজে নিজে হচ্ছে প্রত্যেকে নিজে নিজে মানে গ্রুপ ওয়াইজ হচ্ছে এক্সপেরিমেন্টটা করতে হয়। তো অনেক ক্ষেত্রে এমন হয় যে মানে এক্সপেরিমেন্ট নিজে নিজে করতে পারে না, সেক্ষেত্রে আমরা ব্যাক ক্যালকুলেশন করে অ্যান্সার মিলাই দিই। বাট মেইন এক্সপেরিমেন্ট করা হচ্ছে প্যারা না, মেইন এক্সপেরিমেন্ট প্যারাটা হচ্ছে ফিজিক্স ল্যাবের প্যারাটা হচ্ছে ল্যাব রিপোর্টটা লেখা। মানে ফিজিক্স ল্যাব লেখার কিছু এক্সাক্ট নিয়ম আছে, যেমন আমরা হচ্ছে যে ফার্স্টে তো মূল তত্ত্বটা লিখি। সো আমাদের ফিজিক্স ল্যাবের হচ্ছে বড় পেজে লিখতে হয়। সো পেজগুলোর হচ্ছে যে ছোটবেলায় বাংলা লিখতাম না যে ঘর ঘর করা থাকতো পেজগুলায়, তো ওইরকম টাইপের পেজে লিখতে হয়। তো এমন হয়েছে যে মানে মূলনীতিটা মানে তোমার থিওরির তত্ত্ব যেটা, সেটা হচ্ছে 4র্থ লাইন থেকে লিখতে হবে। তুমি যদি 3য় লাইনে তত্ত্ব লেখো তাহলে তোমার ল্যাবের মানে ল্যাব রিপোর্ট কাটা, মানে ওটা আবার লেখা করে নিয়ে আসতে হবে, ওটা অনেক ইজি। সো অনেক দিন আবার লেখা নিয়ে আসতে হবে। তো এরকম কিছু কিছু নিয়ম আছে যে ল্যাব রিপোর্ট লেখার, ওই নিয়মগুলো যদি একটু ব্রেক হয় তাহলে দেখা যায় যে ওই আবার লেখা নিয়ে আসতে দিতেছে। তো ওই জায়গাটাই হচ্ছে মেইন প্যারাটা হয় আর কি। এছাড়া হচ্ছে মানে মানে ও আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি, যেটা হচ্ছে আইসিডি ল্যাব। টোটাল ল্যাব হচ্ছে 4টা, আইসিডি ল্যাব হচ্ছে। তো মেইন হচ্ছে যে ফিজিক্স ল্যাবটা একটু মানে প্যারা, কারণ হচ্ছে যে প্রত্যেক মানে ফিজিক্স ল্যাবের দেখা যায় এক্সপেরিমেন্টের আগে রাফশিট লিখতে হয়। রাফশিট লিখে এক্সপেরিমেন্টটা করতে হয়, ডেটাগুলো আমরা কালেক্ট করি, আবার বাসায় গিয়ে নতুন করে আবার হচ্ছে পুরো এক্সপেরিমেন্টটা লিখতে হয়। সো এই লেখার প্যারাটাই অনেক বেশি। আবার ওই তো বললাম যদি ভুল হয় তাহলে আবার লিখতে হবে। সো ওটাই হচ্ছে যে মেইন প্যারা। এছাড়া হচ্ছে ওভারঅল মানে ল্যাব ইজ গুড, মানে অত বেশি প্যারা নেই যতটা বলা হয় আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এনডিসিতে পড়লে কোচিং করা লাগে না এরকম শুনি যে, সো আমরা নর্মালি যারা বিভিন্ন গভর্নমেন্ট কলেজ থেকে বা ঢাকার অন্যান্য প্রাইভেট কলেজ থেকে, আসলে কলেজ থেকে অনেস্টলি তেমন কিছুই হয় না। সো এনডিসির ক্ষেত্রে ব্যাপারটা কি ভিন্ন কিনা, যে এনডিসিতে পড়লে আসলে কেউ যদি চায় যে না আমি কোচিং প্রাইভেট পড়বো না, কিন্তু আমি বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে চাই, সেই ক্ষেত্রে এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য? আচ্ছা, সো এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। সো এমন অনেকেও আছে যারা হচ্ছে যে বাইরে কোথাও না পড়েই চান্স পেয়ে গেছে, মানে সব জায়গাতেই হইছে। সো ইটস ভেরি পসিবল, মানে এমনটাই মানে করোনার আগের টাইমে এমনটাই হইতো, বেশিরভাগ মানুষজনই হচ্ছে না পড়েই মানে কোথাও প্রাইভেট না পড়ে হচ্ছে চান্স পেয়ে যেত। এখন প্রাইভেট আসলে কাদের লাগে বা কোন ক্ষেত্রে লাগে, আমি অলরেডি বললাম না যে হচ্ছে যে টিচারদের পড়ানোর কোয়ালিটি অনেক ভালো, বাট এখানে দুইটা প্রবলেম আছে। এক নাম্বার হচ্ছে যে সব টিচারের পড়া সবাই বোঝে না। 2 নাম্বার প্রবলেম হচ্ছে যে ক্লাস ডিউরেশন বেশি, যার জন্য সবগুলো টিচারের হয়তো বা মানে সবগুলো ক্লাসে মনোযোগ নেই। সো বেশিরভাগ স্টুডেন্ট এনডিসি যারা করে সেটা হচ্ছে যে অফলাইন প্রাইভেটে খুব কম সংখ্যক মানুষই পড়তে দেখছি। মানে রিসেন্ট ট্রেন্ড গুলোতে দেখা যায় যে বেশিরভাগ মানুষজনই অনলাইনে পড়ে। অনলাইনে কোন কোন জিনিসপাতি গুলো পড়ে, ওই যে টিচার হয়তো পড়া বুঝেন, মানে পড়া সে হচ্ছে ক্যাচ করতে পারেনি, তার জন্য প্রবলেম হচ্ছে। সো সে হয়তো বা ওই টিচারের পার্টটুকু অনলাইনে পড়ে ফেলছে, বা বাইরে কোনো প্রাইভেটের টিচারের কাছে পড়ে ফেলছে, অথবা এমন কোনো চ্যাপ্টার যেগুলো হচ্ছে সে ক্লাসে ক্যাচ করতে পারে না, যে ক্লাসে ঘুমিয়ে উঠছে। মানে এনডিসিতে এমন হয়েছে যে ক্লাসের সময় মানে ক্লাস টাইমে সকাল 8টায় ক্লাস, ফার্স্ট জি ক্লাসে মানুষজন ঘুমাইছে, টিচার ঘুম থেকে টিচার হচ্ছে বকা দিয়ে ঘুম থেকে উঠেছে। সো ইন দ্যাট কেস যে সে তো টিচারের পড়াটা ধরতে পারবে না, ক্যাচ করতে পারবে না, সে তো ক্লাসে মনোযোগ করতে পারবে। সো তখন হচ্ছে তার ওই টপিক গুলো হয়তো বা অনলাইন অথবা অন্য কোনো রিসোর্স থেকে দেখা নিয়ে রাখছে। সো এই কেসগুলোতেই মেইনলি হচ্ছে যে প্রাইভেট গুলো পড়া। বাট এছাড়া কেউ যদি এমন থাকে যে সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করছে, অথবা হচ্ছে যে সব টিচারের পড়াই বুঝে, তার ক্ষেত্রে হয়তো বা নিজে নিজে পড়লেই হয়ে যায়। ওকে, সো এটাই আর কি। আচ্ছা, সো এনডিসির আমরা বিভিন্ন টেস্ট পেপারে এনডিসির কোশ্চেনগুলো সলভ করে থাকি। সো এনডিসির কোশ্চেন যেই সাময়িক পরীক্ষা বা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা বা টেস্টের কোশ্চেনগুলো যে হয়, ওইগুলো আসলে তোমরা মানে কতটা প্যারা খাইছিলা, আর এটা মানে ওভারঅল মানে
ডিফিকাল্টি লেভেল যদি চিন্তা করো এটা আসলে কিরকম? আচ্ছা, মানে ডিফিকাল্টি লেভেলের কথা বলতে গেলে মানে টেস্ট পেপারে যে কোশ্চেন গুলো থাকে ওগুলোতে টেস্টেড কোশ্চেন, হ্যাঁ। তো টেস্টের কোশ্চেন অত ডিফিকাল্ট হয় না। হুম। নর্মালি ডিফিকাল্ট গুলো হয় সেটা হচ্ছে যে কুইজের কোশ্চেন গুলো। সো এনডিসি তে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2টা করে কুইজ হয়। তো আমাদের সময় আমরা 3টা করেও দিছি। তো আমাদের সময় আমরা 3টা দিছি, পরের গুলাতে আগে পরে হচ্ছে 2টা করে দেয়, এখনো 2টা করে। সো কুইজের কোশ্চেনের জিনিসটা হচ্ছে এরকম, মানে সব সাবজেক্টেরই তো কুইজ হয়। সো ব্যাপারটা হচ্ছে মানে কুইজ হচ্ছে যে ধরো হাফ ইয়ারলি লাগে 3 উইক কুইজ হবে অথবা 4 উইক কুইজ হবে। এমন হয় যে একটা কুইজের কোশ্চেন অনেক ইজি করছে, নেক্সট কুইজের কোশ্চেন ডিফিকাল্ট হয়েছে। সো ব্যালেন্স কোশ্চেন গুলো থাকে যে ইজি কোশ্চেনে এমন হয়েছে যে 100 পেয়ে গেছে, 180 পাইছে, এভারেজ মার্ক হচ্ছে 70-80 হুম। বা 60, মানে অনেক ভালো মার্ক, পাস মার্কের উপরে মার্ক। উপরে। আবার এমন হয়েছে যে কোশ্চেন অনেক ডিফিকাল্ট, ওই কোশ্চেনে হচ্ছে মানুষজন 0 পাইছে, পাসও করতে পারে না, এমন হয়েছে। সো এগুলো আসলে ব্যালেন্স থাকে যেন কিনা মার্কটা ব্যালেন্স থাকে, যেন লাস্টলি হচ্ছে স্টুডেন্টটা মানে পাস করতে পারে। সো এইভাবে হচ্ছে ব্যালেন্স গুলো কোশ্চেন হয়। কোনো কোনো কুইজের কোশ্চেন অনেক ইজি যেন মার্ক তুলতে পারে, আবার যেই মার্ক গুলো তুলছে পরের কুইজে দেখা যায় ডিফিকাল্ট করছে, ওই মার্ক গুলো নেমে যাবে, একটা এভারেজ মার্কে চলে আসবে। সেরকম হচ্ছে ওই কঠিন ব্যালেন্স ইয়াগুলো থাকে, মানে পুরো সিস্টেমটা আর কি ব্যালেন্স করে। আচ্ছা, এনডিসিতে আসলে মূলত যেহেতু অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি করা হয়, সো অবশ্যই দেশের সেরা সেরা স্টুডেন্টগুলো ওখানে যায়। এরপর আমি তোমার কাছে ওভারঅল এনডিসির যেই কম্পিটিটিভ যেই এনভায়রনমেন্টটা ওইটা সম্পর্কে একটু তোমার কাছে জানতে চাই। আচ্ছা, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ডিপেন্ড করে যে কেউ আসলে কম্পিটিশন করতে চায় কি। চাই কিনা। সো এমন হচ্ছে যে দেখা গেছে যে অনেক মানে স্টুডেন্টরা বন্ধুরা বন্ধুরা নিজেরা কম্পিটিশন করতেছে, আবার এমন স্টুডেন্ট আছে আমার কম্পিটিশন দরকার নেই, আমি যদি হুম। পাস করে বের করে মানে আমার হচ্ছে এত বেশি রেজাল্ট ম্যাটার করে না, আমি হচ্ছে পাস করতে পারলেই ইটস মোর দেন ইনাফ। সো যারা হচ্ছে কম্পিটিটিভ হয় এরা আসলে অনেক বেশি কম্পিটিটিভ, মানে দেখা যায় যে এদের কলেজের রেজাল্ট অনেক হচ্ছে উপরের দিকে থাকে। বাট যারা হচ্ছে এত বেশি কম্পিটিশন, এত প্যারা ভালো লাগে না, দরকার নাই, আহ তারা হচ্ছে যে দেখা যায় যে এভারেজ রেজাল্ট নিয়ে হচ্ছে যে তাদের জন্য ইনাফ হয়ে যায়। আচ্ছা, সো ধরো একজন ক্যান্ডিডেটের ধরো যে বাসা ঢাকা থেকে অনেক দূরে, ইভেন তার কোনো রিলেটিভ বা ওভারঅল ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না। সো তুমি কি এই কেসে মনে করো কিনা যে একজন স্টুডেন্টের অনেক সেই গ্রাম থেকে সে ঢাকায় কোনো পরিচিত নাই বা ফাইন্যান্সিয়ালও তার যে খরচটা বেয়ার করে একটু ডিফিকাল্ট, তার কি আসলে এনডিসিতে পড়া উচিত কিনা বা আচ্ছা, উচিত হবে কিনা? হুম। ঢাকার বাইরে থেকে যারা আসে ওরা হ্যাঁ। হচ্ছে হোস্টেলে থাকে। সো নটরডেমে হচ্ছে মানে মতিঝিল আরামবাগে হচ্ছে এনডিসি ক্যাম্পাস, এনডিসির আশেপাশে অনেক ধরনের হচ্ছে হোস্টেল আছে, সো বিভিন্ন প্রাইস রেঞ্জের হোস্টেল আছে। হুম। সো এটা আসলে ডিপেন্ড করে কি যে হচ্ছে যে ওই স্টুডেন্টটা নিজের বাসা ছাড়া মানে এই হোস্টেলে হচ্ছে সার্ভাইভ করতে পারবে কিনা, তার মেন্টালি সে কতটা প্রিপেয়ার। তো এমনও হয়েছে যে ঢাকার অনেক দূর দূরান্ত থেকে আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে ঢাকার অনেক দূর দূরান্ত থেকে আসছে, চট্টগ্রাম অথবা অন্য অন্য শহর থেকে আসছে হোস্টেলে, তারা হচ্ছে শুরুর দিকে অনেক প্যারা খেয়েছে, যে মানে ওই হোস্টেল লাইফের সাথে তারা অভ্যস্ত না। তো অভ্যস্ত হইতে হইতে একটা টাইম লাগে। তো দেখা গেছে যে ওই টাইমটাতে তাদের রেজাল্ট অনেক ড্রপ করছে, যার জন্য তারা হচ্ছে যে মেন্টালি অনেক ডিপ্রেশনে চলে যায়, যে ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হঠাৎ করে হচ্ছে যে রেজাল্ট ড্রপ করতেছে, কি মানে এনভায়রনমেন্টের সাথে সার্ভাইভ করতে পারছে না, হোস্টেলের লাইফের সাথে যাচ্ছে। তো কারো যদি এমন হয় যে মানে ওই লাইফ মানে ওই হোস্টেলের লাইফটা হচ্ছে যে সে আগে নিজের ডিসিশন নিতে হবে আমি ওই এনভায়রনমেন্টে টিকতে পারবো কিনা। কেউ যদি এমন হয় যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আমি সার্ভাইভ করতে পারবো, দেন আই উড সে যে এনডিসিতে তার আসা উচিত। বাট কেউ যদি এমন হয় যে আমি হচ্ছে বাবা মায়ের ছাড়া থাকতেই পারবো না, আমি হচ্ছে যে আমার মানে বাসা ছাড়া থাকাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট, বা হয়তো বা ঢাকা শহরে থাকাটা মানে হোস্টেলের কষ্টটা বেয়ার করাও আমার জন্য ডিফিকাল্ট, সেক্ষেত্রে হয়তো মানে সেক্ষেত্রে তার হচ্ছে এনডিসিতে না আসলেই বেটার। আসলে যেটা হবে সেটা হচ্ছে যে মানে কলেজ ভালো পড়াইলেও বা কলেজ থেকে ভালো এফোর্ট আসলেও সে নিজে এফোর্টটা দিতে পারবে না, বিকজ ওই মানে অবস্থাতে সেই নাই, সে হচ্ছে যে কন্ডিশনের সাথে সে সার্ভাইভ করতে পারতেছে মানে খাপ খাওয়াতে পারতেছে না। ইন দ্যাট কেস তার হচ্ছে যে নিজের শহরে থাকাটাই বেটার, বিকজ বর্তমানে হচ্ছে যেটা হয়েছে যে অনলাইনের কারণে অনেক ভালো ভালো কন্টেন্ট মানে বলতে গেলে সব ভালো কন্টেন্ট এখন অনলাইনেই আছে। তো কেউ যদি হচ্ছে যে কোনো দেশের যে কোনো প্রান্তে থেকেই অনলাইনে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে। সো সো এটা পসিবল। বাট ওই তো আর যদি ঢাকায় একদমই আসতে চায় মানে তাইলে হচ্ছে যে ওই প্রিপারেশনটা নিয়ে আসা উচিত যে সে সার্ভাইভ করতে পারবে কিনা। যদি সার্ভাইভ করতে পারে তাইলে হচ্ছে যে এনডিসি খুবই ভালো হচ্ছে মানে খুবই ভালো মতো মানে তার কলেজ লাইফ অনেক ভালো ভালো যাবে, ওকে। এছাড়া দরকার নেই।
আচ্ছা। সো মানে নরমালি বলা হয় যে বুয়েট হচ্ছে এনডিসির কাইন্ড অফ বাপের সম্পত্তি, ঠিক আছে? সো এটা আসলে মানে মানে এনডিসি থেকে বুয়েটে আসলে রেশিওটা কেমন, বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি গুলো আছে সিকে রুয়েট, ওইটাতে আসলে তোমাদের মানে রেশিওটা আসলে কিরকম? সো এনডিসি তে যারা পড়ে নরমালি হচ্ছে সবাই মানে মেজরিটি হচ্ছে ভালো জায়গায় চান্স পায়। চান্স পায়, তো আচ্ছা। দেখা যায় যে সবগুলা ভার্সিটিতে এনডিসি রেশিওটা সবচেয়ে হাই থাকে। হাই থাকে, মানে এটা যে কোনো ভার্সিটি, নট অনলি বুয়েট। এটা হচ্ছে ডিএমসি, মানে এটা মেডিকেল হোক, এটা হচ্ছে যে সিকিউরিটি বা অন্যান্য ইউনিভার্সিটি হোক, মানে সব জায়গাতে এনডিসি রেশিওটা হাই থাকে। সো বুয়েটের ক্ষেত্রে ইন জেনারেল যদি বলি সেটা হচ্ছে যে, মানে এটা আসলে ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে। সো নর্মালি যদি আমি একটা এভারেজ হিসাব বলি সেটা হচ্ছে যে দেখা যায় যে 1/3 পিপল অফ বুয়েট আর ফ্রম এনডিসি। এনডিসি তো আমার ক্ষেত্রে 2/3 পিপল হয়েছিল, আমার ব্যাচে অনেক মানুষজন চান্স পেয়েছে, চান্স আমার পেয়েছে, ব্যাচের রেজাল্ট অনেক, ওভারঅল রেজাল্ট ভালো। অনেক ভালো ছিল। সো পরের ব্যাচে দেখা গেছে যে মানে সংখ্যাটা একটু কমে আসছে, মানে পুরো দেখা যায় যে বুয়েটের সিট সংখ্যা হচ্ছে 350 মতো, অ্যারাউন্ড 350। সো সেক্ষেত্রে 300 মানে 400 মতো সিট হচ্ছে এনডিসি আছে। সো আমার সময় রেশিওটা অনেক বেশি ছিল, 700-800 মতো মানুষজন ছিল। সো এক এক বছর ভ্যারি করে, বাট ইন জেনারেল 1/3 পিপল আর ফ্রম এনডিসি। ওকে। সো আমি আসলে এই মুহূর্তে জানতে চাই যে আসলে তোমার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিজ এর কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? অবশ্যই আছে, আমি জানি। সো এইটা আর ওভারঅল এনডিসির মানে ইসি এর এনভায়রনমেন্টটা আসলে কিরকম, বা পড়াশোনার পাশাপাশি যদি কেউ করতে চায় এটা আসলে এইচএসসি লাইফ আমরা জানি খুব প্যারাদায়ক, মানে মানে আমাদের এডমিশন প্রিপারেশন সবকিছু নিয়ে। সো ওভারঅল দুইটা ব্যালেন্স করা আসলে মানে কিভাবে এবং উচিত কিনা? আচ্ছা, সো এনডিসি তে হচ্ছে মানে এনডিসি কলেজই পারফেক্টলি ব্যালেন্স করে দিছে জিনিসটাকে। সো ওকে। যারা যারা হচ্ছে এনডিসি তে থাকে মেজরিটি কোনো না কোনো ক্লাবের সাথে যুক্ত থাকে। তো আমাদের যেটা হয় যে মানে প্রত্যেক সপ্তাহে 5 দিন ক্লাস, 6টা করে ক্লাস। লাস্টের ছুটির দিন হচ্ছে যে আমাদের বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমাদের 5টা ক্লাস। 6 নাম্বার যে ক্লাসটা সেটা স্পেসিফিক্যালি ক্লাব অ্যাক্টিভিটিস এর জন্যই বরাদ্দ থাকে। আচ্ছা। তো একটা আলাদা টাইম পিরিয়ডই কলেজ ঠিক করে দিছে যে এই টাইমটাতে মানে ক্লাব অ্যাক্টিভিটিস মানে ছেলেরা মানে স্টুডেন্টরা হচ্ছে করবে। সো এনডিসিতে মোটামুটি হচ্ছে 22টার উপরে ক্লাব আছে। সো সবাই কোনো যে মানে নিজেদের প্রেফারেন্স অনুযায়ী নিজে কোনো না কোনো ক্লাবের সাথে যুক্ত থাকে। এন্ড মানে ওই তো সবাই কোনো না কোনো ক্লাবের সাথে যুক্ত থাকে, এন্ড মানে জিনিসগুলো মানে পারফেক্টলি ব্যালেন্স থাকে। সো ওই কি তো ক্লাবিং করলে আসলে অত বেশি মানে পড়ালেখার ক্ষতিও হয় না, বাট জিনিসটা হচ্ছে যে সব দিক থেকে স্টুডেন্টরা ব্যালেন্স করে ফেলে। আর তোমার এক্সপিরিয়েন্স? তো আমি হচ্ছে নরমালি স্কুলেও হচ্ছে ডিবেট ক্লাবের সাথে যুক্ত ছিলাম, এন্ড কলেজেও হচ্ছে ডিবেট ক্লাবেই ছিলাম। সো একটার বেশি ক্লাব করা হয়নি, কারণ একটার বেশি ক্লাব কন্টিনিউ করা অনেক প্যারা। টাফ। সো কেউ যদি একটা থেকে 2টা ক্লাব করে তাহলে হচ্ছে পারফেক্টলি জিনিসটা ব্যালেন্স থাকে পড়ালেখার সাথে। তো এছাড়া হচ্ছে আমি এনডিসি তো ডিবেট ক্লাবেই ছিলাম। সো মোটামুটি এক্সপিরিয়েন্স হচ্ছে যে মানে ওভারঅল ভালোই। আমার টাইমে হচ্ছে দেখা গেছে যে এনডিসি বা ডিবেট ক্লাবের এই 3টা ফেস্ট নামছে। সো দ্যাট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স। তো দেখা যায় যে প্রত্যেক ক্লাবেরই হচ্ছে প্রত্যেক বছর ফেস্ট নামে। তো ফেস্টের টাইমটাতে একটু প্যারা যায় যে একটু কম লেখাপড়া করা হয়, কারণ ফেস্টের কাজ করতে হয় ছেলেপেলেদেরকে। তো এছাড়া হচ্ছে যে নর্মালি ক্লাব লাইফটা খুবই ব্যালেন্স। সপ্তাহে জাস্ট একদিন 1 ঘন্টা করে টাইম দিচ্ছে। এছাড়া হচ্ছে ফেস্টের দিন হয়তো বা একটু বেশি টাইম দিচ্ছে, বাট এছাড়া হচ্ছে ওই লেখাপড়াই চলে আর কি। ওকে। সো তুমি একটু বলো যে আসলে তুমি তোমার কলেজ লাইফের কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করো, আর পাশাপাশি হচ্ছে তোমার কলেজ লাইফের আসলে সেরা মুহূর্ত যদি বলে তাহলে সেটা কোনটা? আচ্ছা, তো কলেজ লাইফে সবচেয়ে বেশি মিস করে হচ্ছে ক্লাসগুলোকে। ক্লাসগুলোকে মিস করার কারণ হচ্ছে যে টিচাররা খুব ভালো, মানে টিচাররা মানে আমি এনডিসিতে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আমি এনডিসিতে কেন গেছি, দ্য অনলি রিজন ইজ আমি কলেজে যাওয়ার আগে দেখছি যে মানে কিছু কিছু টিচারকে বাইরে থেকে দেখছি যে এরা অনেক ভালো। সো আই পার্সোনালি ফিল লাইক এমন ক্লাস করার পরেও যেটা হয়েছে যে এমন অনেক টিচার আছে যারা মানে খুবই ভালো, খুবই ভালো, যাদের ক্লাস করলে তুমি নিজে অনেক ভালো ফিল করো, ওরা তোমাকে ক্লাসে অনেক ভালো ফিল করায়। সো ওদের ক্লাসগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে মিস করি, বিকজ অন্যান্য জায়গায় মানে ইভেন বইটা ক্লাস করতেছি, তো ভার্সিটিতে কিংবা স্কুলে যখন ক্লাস করছি, সো আর কি ওইরকম আপন ফিল হয় না ক্লাস করার ক্ষেত্রে। সো আপন ফিল করানোটা অনেক বেশি পরিমাণে মিস করি টিচারদের কাছে, মানে স্টুডেন্ট আর টিচারের সম্পর্কটাই অন্যরকম ইংলিশে। তো ওই জিনিসটাকে অনেক বেশি পরিমাণে হচ্ছে যে মিস করি। আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমার কলেজ লাইফের সবচেয়ে সেরা মুহূর্ত তুমি বলে মনে করো যে? আচ্ছা, সেরা মুহূর্ত হচ্ছে যে বলতে গেলে আমার সাথে আমার যারা মানে সেম সেকশনে যারা ছিলাম, গ্রুপের যারা ছিলাম, তাদের সেম এক্সপিরিয়েন্সটাই হচ্ছে মানে আমারও তাদেরও সেম এক্সপিরিয়েন্স হবে। সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে একটা মানে ম্যাথের একজন টিচার ছিল, সেটা হচ্ছে নয়ন পোদ্দার স্যার। তো স্যার হচ্ছে আমাদের মানে সবচেয়ে ফেভারিট টিচার। তো স্যারের
ক্লাসগুলো আমরা সবচেয়ে বেশি পরিমাণে এনজয় করতাম। মানে আমাদের কলেজ লাইফে বলতে গেলে বেস্ট মেমোরি গুলো হচ্ছে স্যারের ক্লাসগুলো, কারণ মানে স্যার ওয়াজ মানে অ্যামেজিং পারসন। ওকে। ওনার ক্লাসে এমন হইতো যে টিচার মানে যে স্টুডেন্টটা পিছনের বেঞ্চে বসে ঘুমাইতো, ও হচ্ছে সামনের বেঞ্চে বসে ক্লাস করতো, মানে ক্লাস করতে চাইতো, স্যারের ক্লাস মনোযোগ দিত। এছাড়া হচ্ছে আরো অনেক ভালো মোমেন্ট আছে, মানে তো আর নরমালি হচ্ছে ক্লাব রিলেটেড মোমেন্টস গুলোই বেশি, ফেস্টে অনেক ভালো মেমোরি হয়েছে, মানে ক্লাব রিলেটেড মেমোরি গুলো। এছাড়া হচ্ছে যে বাকি মেমোরি গুলো মোর লাইকলি এভারেজ আর কি, নরমাল। আর সবচেয়ে প্যারাদায়ক মোমেন্ট যে খুব পেইন আর সবচেয়ে প্যারাদায়ক মোমেন্ট হচ্ছে যে যখন রেজাল্ট দিত, হচ্ছে যে হাফ ইয়ারলি রেজাল্ট দিত অথবা সেন্টাপে রেজাল্ট দিছে। তো ওটা হচ্ছে সবচেয়ে প্যাথেটিক, কারণ হচ্ছে আমার যেটা হইতে যে এনটিসি লাইফে আমার রেজাল্ট ক্রমান্বয়ে মানে ডিক্রিজ করছে, মানে র্যাঙ্ক হচ্ছে ক্রমান্বয়ে পিছাইছে। তো দেখা গেছে হাফ ইয়ারলি আমার র্যাঙ্ক ছিল 245, পরের গুলাতে হচ্ছে মানে 400 পরে হচ্ছে র্যাঙ্ক পিছাইছে। তো যখনই হচ্ছে রেজাল্ট কার্ডটা দিত, তো তখন হচ্ছে যে এই খারাপ লাগা ফিল হইতো যে মানে আমি জানি যে আমি এইটাই ডিজার্ভ করে এত বেশি পরিমাণে এফোর্ট দেন, এভারেজ রেজাল্টই করছি, বাট ওই তো দেখে না যে আশেপাশে মানুষের রেজাল্ট ভালো, তোমার রেজাল্ট খারাপ। তো ওইটা দেখে হচ্ছে একটু করতো, মানে আমার রেজাল্ট খারাপ না, বাই দ্য ওয়ে রেজাল্ট হচ্ছে এভারেজ আর কি। তো নরমালি এনডিসি তে ভালো রেজাল্ট হিসেবে কাউন্ট করা হয় টপ 200-300 কে, বাকি হচ্ছে 400 থেকে মোটামুটি 1200 পর্যন্ত হচ্ছে এভারেজ রেজাল্ট। আর মার্কের পার্সেন্টেজটা কেমন, মানে কোন রেঞ্জে মার্কটা পায় ওরা? এটা তো আসলে অনেকগুলো পরীক্ষা, মানে এভারেজ কুইজ, তারপরে হচ্ছে যে ফাইনাল পরীক্ষা সবগুলো মিলে, তো মার্কেট হচ্ছে পার্সেন্টেজ থাকে। হ্যাঁ, পার্সেন্টেজটা যেমন আমার হচ্ছে যে 100% এর মধ্যে মানে ফাইনাল রেজাল্টে আমার রেজাল্ট ছিল হচ্ছে 69%। সো যারা হচ্ছে যে অনেক ভালো রেজাল্ট, তাদের রেজাল্টটা হচ্ছে যে 80% এর কাছাকাছি থাকে, মানে ভালো রেজাল্ট গুলো হচ্ছে যে মানে 74% এর উপরে থাকে, 72-74%, মানে 70% এর উপর। আর এভারেজ রেজাল্ট হচ্ছে মোটামুটি 40% থেকে 60%, মানে 70% এগুলো হচ্ছে সব এভারেজ রেজাল্ট। ওকে, সো তোমাকে একটা র‍্যাপিড কোশ্চেন করব, যদিও তোমার বুয়েট লাইফ খুব বেশি সময় হয় নাই, অলমোস্ট 1 বছরের কাছাকাছি। সো আমি যদি বলি বুয়েট নাকি এনডিসি, ইমোশনের জায়গা থেকে কোনটা আগে? ইয়েস, এবং এক্স্যাক্টলি আমার যদি 10টা ফ্রেন্ড থাকে, 10টা ফ্রেন্ডকে যদি সেম কোশ্চেন করি, ওরা বলে এনডিসি। সো এনডিসি আসলে একটা ব্র্যান্ড, একটা ইমোশন। বুয়েট লাইফ কত মজা না। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা অন্য কোনো দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আমার ফ্রেন্ডদেরও মানে যদি বলি এনডিসি আর বুয়েট, ওরা চোখ বন্ধ করে তোমার মতো এনডিসি, মানে এনডিসি একটা কাইন্ড অফ ইমোশনের জায়গা ওদের, যে এনডিসি বললে কেমন নস্টালজি হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, সো ওভারঅল এনডিসির খুব বেশি হয়তো খারাপ দিক নাই, বা নাই বললেই চলে। তারপরেও তুমি যদি বলো যে এনডিসির এই দিকটা হয়তো ভালো হইলে তোমার জন্য ভালো হইতো, বা এক্সপেরিয়েন্সটা আরো বেটার হইতো। আসলে এমন এখন এটা স্পেসিফিক্যালি অ্যানসার দেওয়াটা খুবই টাফ। মানে নরমালি মানে এনডিসির এনভায়রনমেন্টটা হচ্ছে যে মানে একটু প্রেসার বেশি, বাট ওই প্রেসারটা হচ্ছে যে ভালো। যদি আমি আউটপুটের কথা চিন্তা করি, তাহলে প্রেসারটার আউটপুট হচ্ছে ভালো। এছাড়া হচ্ছে যে খারাপ দিক হচ্ছে মানে খুব মানে স্পেসিফিক্যালি আসলে খারাপ দিক আসলে মাথায় আসে না বলতে গেলে। মানে ওভারঅল হচ্ছে যে মানে যদি আমি কনসিকোয়েন্সের কথা চিন্তা করি, আউটপুটের কথা চিন্তা করি, তাহলে সবকিছুই আসলে ভালো। মানে কাইন্ড অফ যে আসলে তুমি যদি কাইন্ড অফ আমি ঢাকার অন্য একটা প্রাইভেট কলেজে পড়ছি, ভালো কলেজ, মানে টপ কলেজের মধ্যে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কলেজের খারাপ দিক বলো, আমি বলেই যাব। সো আসলে যে এই জন্য আসলে এনডিসি আসলে বাংলাদেশের বেস্ট কলেজ। আমরা খারাপ দিক বলতে কি বুঝছি, যে ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলি হচ্ছে, পিটি করাইতেছে জোর করে, এনডিসিতে এগুলা নাই। তারপর হচ্ছে বলতে গেলে মানে ওভারঅল আমার ক্যারিয়ারের জন্য কাইন্ড অফ এই যে ইম্পর্টেন্ট একটা স্টেজ, এই স্টেজের জন্য আমাকে আমার কলেজ কি কি দিতে পারে নাই, এটা যদি আমি বলতে চাই, আমি অনেকগুলো বলতে পারবো। সো এনডিসি আসলে সেজন্য তেমন কিছু না, এক্স্যাক্টলি। সো সেজন্য আসলে এনডিসি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট। এটা আসলে মানে পার্সোনাল এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে। ইয়েস, এটা ঠিক। এমন মানুষও দেখছি যারা এনডিসি তে ঢোকার পর এনডিসি থেকে বের হয়ে গেছে, বিকজ তাদের এনভায়রনমেন্টটা ভালো লাগতেছে। হ্যাঁ, এটা এক্সেপশনাল আর কি। সো ওভারঅল আমরা সেশনের একদম শেষের দিকে। সো ওভারঅল তুমি যদি এনডিসির ভর্তি ইচ্ছুকদের জন্য তোমার ওভারঅল কিছু কথা থাকে, বা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ যদি তুমি বলতে চাও, বা ওভারঅল কলেজ লাইফে এনডিসিতে চান্স পেয়ে ওভারঅল ওরা কিভাবে আসলে ওদের কলেজ লাইফটা কাটাবে, সর্বোপরি অ্যাডমিশনে ভালো করার জন্য একটা সামারি। আচ্ছা, মানে আমি যদি একদম কনক্লুডিং ম্যাটার্স বা সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে এনডিসির যখন পরীক্ষা দিতে যাবা, তখন মাথায় এই ধারণা নিয়ে পরীক্ষা দিতে যাবা না যেটা হচ্ছে তোমার টিকাই লাগবে। এই আইডিয়া নিয়ে যদি যাও, মানে টিকলে টিকছি, না টিকলে না, এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে যাবা। যদি টিকার মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে যাও, পরীক্ষা খারাপ হবে। এক্সপেকটেশনের প্রেসার থাকবে। এই প্রেসারের কারণে মানে নার্ভ ব্রেক করার পরীক্ষা খারাপ হবে, মানে বাই ডিফল্ট। সো
এটাই আর কি, যে মানে তুমি হচ্ছে যখন পড়তে বসবা তখন হচ্ছে এনডিসি তে টিকা লাগবে, এটা তোমার মোটিভেশন হিসেবে থাকবে। বাট যখন তুমি পরীক্ষার হলে যাবা তখন টিকলে টিকছি, না টিকলে নেই। বাট সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা ব্যাকআপ অপশন রাখা, যদি আমি এনডিসি তে চান্স না পাই তাহলে আমি কি করবো। এই ব্যাকআপ অপশনটা যদি, ব্যাকআপ প্ল্যানিংটা যদি মাথায় থাকে, তাহলে দেখা যায় যে অনেক রিল্যাক্স ভাবে পরীক্ষা দেওয়া যায়, যে না হইলেই আমার তো সেকেন্ড ব্যাকআপ প্ল্যানটা আছে। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। আর কলেজ লাইফের ওভারঅল যদি জাস্ট আমি একটা লাইনে বলি, সেটা হচ্ছে যে বি কনসিস্টেন্ট। সো কলেজ লাইফে মানুষজন রেজাল্ট খারাপ করে একটা কারণেই, সেটা হচ্ছে তারা কনস্ট্যান্টলি পড়ে না, মানে কনসিস্টেন্ট থাকে না। কম পড়ো বেশি পড়ো ডাজন্ট ম্যাটার, বাট মেক শিওর করো প্রতিদিন পড়তেছো। সো এই কনসিস্টেন্সি যদি ধরে রাখা যায় তাহলে হচ্ছে যে মানে আউটপুট আসলে ভালো হবে। ওকে হিমেল, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা সেশনে কোনো একদিন তোমার সাথে আবারও যুক্ত হব। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। আসসালামু আলাইকুম।